নমস্কার, আমি আকাশ, আর আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ শুনবেন রসরাজ শ্রী শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন গোবর্ধনের কাহিনী শাল দোশালার কাণ্ড। আসামের বর্ধন অ্যান্ড বর্ধন কোম্পানির মালিক কাঠ ব্যবসায়ী এই দুই ভাই সেই যে কলকাতায় বেড়াতে এসে 13/12 রসা রোডে উঠলেন, তারপর সেইখানেই তাঁরা রয়ে গেলেন স্থায়ীভাবে। আর তারপর আর কি ঘটে চলল একের পর এক কাণ্ড। কাণ্ড নয় মশাই, কাণ্ড নয়, সে হাঙ্গামা, তাও আবার প্রকাণ্ড। যাকে সেই তো আজ শোনাবো। সেই কাহিনী তো আজ শোনাবো। তাহলে আর দেরি কেন, শুরু করছি শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন গোবর্ধনের কাহিনী শাল দোশালার কাণ্ড। সেদিন সকাল হতে না হতেই সদরে কে কড়া নাড়তে শুরু করেছে। দরজায় ভারী খটাখট লেগেছে তখন থেকে। অনেকক্ষণ অম্লান বদনে সেই খটখট শব্দের তাল উপভোগের পর হঠাৎ হর্ষবর্ধন বিচলিত হয়ে পড়লেন। তার কপালে চিন্তার রেখা দেখা দিল। গোবরা, দেখ তো রে, কার এমন কড়া আওয়াজ? দেখ তো একবার। ও দাদা, বলছি শাল বেচতে এসছে গো একজন। বটে, ঠিক আছে বলে চুপ করে গেলেন, ভেঙে কিছু বললেন না। এই হতাশ হওয়ার একটা কারণ তো আছে। এই তাকে ডাকবো? সেটাকে পাত্তা না দিয়ে গোবরা বলল, আর তাতেই হর্ষবর্ধন যেন যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। ডাকবি? পাগল, ভাগিয়ে দে, এক্ষুনি ভাগিয়ে দে। আক্কেল দেখো মানুষের। কামার সালে এসেছে ছুঁচ বেচতে, ছুঁচ বিক্রির আর জায়গা পাইনি। তুই ভুলে গেলি গোবরা, বলি তুই ভুলে গেলি আমাদেরই কত শালের জঙ্গল ছিল, সেগুলো কেটে আমরা উড়িয়ে দিলাম। কত শাল গাছ উই ধরে খেয়েই গেল, এমনি বিনি পয়সাতেই খেয়ে গেল। গাছকে গাছ বেবাক মুফত উড়ে এসে জুড়ে বসে উড়িয়ে ফতুর করে গেল, আর আমরা কিনা কিনতে যাব শাল। আচ্ছা, উজবুক তো এই কলকাতায় লোকগুলো। আরে সে গেছো শাল নয় গো দাদা, মাথায় করে বেচতে এনেছে, কি বলছি তোমাকে। আহা, গেছো শাল না হোক কেঠো শাল, ও একই কথা। শাল গাছকেই চেলা করে তক্তা বানিয়ে শাল কাঠ হয় না, তো কি আকাশ থেকে পড়ে? ওর এমন কি হাতি ঘোড়া যে পয়সা খসিয়ে কিনতে হবে? আরে এ শাল সে শাল নয় গো দাদা, শালের কাপড় নিয়ে এসেছে বেচতে। হর্ষবর্ধন এতক্ষণ শাল গাছের মাথায় বসেছিলেন, সেখান থেকে অপ্রত্যাশিতভাবে পড়ে গিয়ে তার কথা বন্ধ হয়ে যায়। একটু পরে মুখটা খোলে ধীরে ধীরে। শালের কাপড় বলে কি? পাটের কাপড়ই তো হয় শুনেছি। পাটের নাকি গাছও আছে শোনা গেছে, কিন্তু শাল কাঠ থেকে কাপড়, বিজ্ঞানের বাহাদুরি আছে বলতে হবে। কালে কালে হলো কি? সুপরিচিত শাল গাছের না শোনা কীর্তি কিংবা আধুনিক বিজ্ঞানের অদ্ভুত মহিমা, কোনটা যে তাকে বেশি বিচলিত করে বলা যায় না। কলকাতা সম্বন্ধে ক্রমশই তার ভয় বাড়তে থাকে। তার ভাবনা হয়, এখানকার ভয়াবহ বৈজ্ঞানিকেরা কোন দিন হয়তো বাগে পেয়ে ভুলিয়ে ভালিয়ে গোবরার থেকেই না সুতো বার করে বসে, এবং গোবরা সুতো বানাতে পারলে তখন তাকে তাঁতে ফেলে মাকু ঠেলে কাপড় বানিয়ে ফেলতে আর কতক্ষণ। এরকম যদি হয়, সঙ্গে করে নিয়ে এলেন 3.5 হাতের একমাত্র ভাইকে, আর বাড়ি ফিরে গেলেন একজোড়া 10 হাতি কাপড় নিয়ে। তাহলেই হয়েছে কেলেঙ্কারি। তাও না হয় টেনে টুনে 3.5 জোড়া কাপড়ই হয়তো হলো, তবুও তাতেও এমন বিশেষ কিছু সান্ত্বনা তিনি পেলেন না। তাছাড়া ব্যাপারটা তেমন লোভনীয় বলেও তার মনে হলো না। এমন মারাত্মক লাভে আদপেই তার উৎসাহ নেই। তার চিন্তার ভাঁজ সোজা হলো কোবরার কথাতে। ও দাদা, ওই দেখো, বলছে ভালো ভালো শাল আছে, এই ঠিকই আনবো পরে।
আনবি? আনা কি উচিত হবে? আচ্ছা যা, ডেকে আন। কিন্তু এই সব বদ লোকের সঙ্গে বেশি মিশিস নে যেন। এরা আর বৈজ্ঞানিকেরা সুবিধের নয়, ভয়ঙ্কর লোক সব। দেখিস, ভাব করিস নি এদের সঙ্গে। আমার বই গেছে ভাব করতে। গোবরা তাকে ডেকে আনতে চলে যায়। একটু পরে প্রকাণ্ড একটা বস্তা কাঁধে নিয়ে যে লোকটা গোবরার পিছন পিছন ওপরে এলো, সেই লোক বৈজ্ঞানিক কিনা সঠিক বলা যায় না। ফেরিওয়ালা বলেই তাকে হর্ষবর্ধনের বেশি সন্দেহ হতে থাকে। তবে সন্দেহ তার বেশিক্ষণ থাকলো না। রং বেরঙের শাল দেখতে দেখতে সেসব তিনি ভুলেই যান। শাল কাঠের কাপড় দেখে তিনি তো একেবারে আত্মহারা হয়ে পড়েন। যাদের তারা এতদিন চিলিয়ে চিরে তক্তাই কেবল বানাতে পেরেছেন, তাও তারা প্রায় শক্ত থেকে গেছে। তাদেরকে কি অদ্ভুত বৈজ্ঞানিক উপায়ে যে এমন চমৎকার, এমন চোষ তার এহেন মোলায়েম জিনিস বানিয়েছে, তা তার ধারণারই বাইরে। আবার রঙের বাহারি বা কত! হর্ষবর্ধন দু চোখ ছানা বড়া করে দেখছেন সেগুলো। কোবরাও তাই। এ বলে আমি দেখি, তো ও বলে আমি। একদম মুশকুল হয়ে গেছেন এক নিঃশ্বাসে। গোবর্ধনের জিজ্ঞাসার জবাবে শালওয়ালা দামের আন্দাজ জানালো। আমার কাছে সব রকম আছে, 5 টাকা থেকে শুরু করে একেবারে 500 টাকা সবই পাবেন। বটে, 5 টাকা থেকে 500 টাকা? তা হবে বই কি, দামই তো একটু হবেই। শাল গাছ তো আর সস্তা নয়। আর কটা গাছে একটা কাপড় হয় কে জানে। 500 টাকার এমন কি বেশি? 5 টাকার গুলো বোধহয় শাল পাতার তৈরি দাদা, কি বলো? হ্যাঁ, তা নইলে কি অত সুবিধে দিতে পারে কখনো? এই যে ভাই, আমরা কিন্তু দামিটাই কিনবো। বের করো তো বাপু, দুখানা 500 টাকার। 500 টাকারটাই দাও। কি আর করবে, হচ্ছে বেশি দামের যখন নেই তোমার কাছে, 500 টাকারই দাও। এই তোমার কাছে 1000 টাকা দামের নেই গো? হালবাত আছে, আমার কাছে থাকবেন এটা হয় নাকি? এই তাহলে দেরি কিসের, বার করো। মাত্র 1000 কেন বাবু, 2000 টাকা দামেরও বড়িয়া বড়িয়া মাল আমার আছে। আমার কাছেই আছে, আমার কাছেই। আপনাদের মতো আমির লোকের জন্যই তো সেসব উমদা চিজ। ও বাবু, আছে বটে, তাহলে এতক্ষণ বলনি কেন? হ্যাঁ, দাও 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 দাও, তাহলে 2000 টাকার দুখানা দাও। শালওয়ালা আর অপেক্ষা না করে তার ঝোলার সবচেয়ে উমদা জিনিস বের করলে। 2000 টাকার শালটা হাতে নিয়ে হর্ষবর্ধনের আনন্দ আর ধরে না। এমন দামি শাল দেখে দুই ভাইয়ের চোখ চকচক করতে লাগলো। বাহ বাহ, এ তো আমাদেরই জিনিস, আমাদেরই শাল গাছের, আমাদেরই বুনো আত্মীয় বলতে গেলে। আমাদের জংলা বন্ধু কেবল কপালের ফেরে কলকাতায় এসে বৈজ্ঞানিকের পাল্লায় পড়ে এই দুর্দশা কিনা। দুর্দশা বলছো কেন দাদা? এই ভালোই তো করেছে বৈজ্ঞানিকে, কেমন চেহারা ফিরে দিয়েছে এদের। আর কি করবে? হ্যাঁ, কিন্তু পরমায়ু কত কমিয়ে দিয়েছে সেটা তো দেখছিস না। পরমায়ুই হলো আসল জিনিস, বেঁচে থাকা নিয়ে কথা। কেন পরমায়ু আবার কমলো কোথায় দাদা? এ তো পরমাণু নয় যে কমে যাবে, খাবার জিনিস তো নয়। কি যে বলো তুমি, শাল কাঠ তো মুখেই তোলা যায় না, দাঁত বসানো তো দূরে থাক। শুধু দাঁত কেন, হাড় ভাঙার ব্যাপার হবে যদি মুখে তুলতে গিয়ে ভুল করে পিঠে তুলে বসে। আর আরে শাল কাঠের কাপড় কি চিবুনো যাবে নাকি? আচ্ছা হাঁদা তুই, যাকে বলে 1 নম্বরের। একটা শাল গাছ কতদিন বাঁচে শুনি? মানে যদি শত্রুর কবলে পড়ে বেঘোরে না মারা যায়, তাহলে কতদিন তার পরমায়ু বল দেখি? শাল গাছের আবার শত্রুকে গো দাদা? বাঁদরদের কথা বলছো তুমি? বাঁদর কেন, বাঁদর কেন হতে যাবে? আমরা কি বাঁদর? হ্যাঁ, আমরা কি বাঁদর? না মানে শাল গাছের শত্রু বলছো কি না? শত্রুই তো বলছি। আরে বোকা, শালের শত্রু হলো গিয়ে ওই দেশি ওই আর বিলিতি ওই, বুঝলে গেছো? না, কিছু বুঝলাম না। বুঝবি কি করে, মাথায় কিছু থাকলে তো বুঝবি। দেশি ওই হলো ওই পোকা, ওই আর ইঁদুরদের দেখিসনি, যা পায় তাই কেটে করে ছাড়খাড়।
সেই উই হলো গিয়ে 1 নম্বর। আর 2 নম্বর কারা বল দেখি? কি? আমরা। আমরা? তা দাদা, আমরা কি উই পোকা নাকি? আমরাও? আমরা পোকা হব কেন? আমরা হচ্ছি বিলিতি ওই। আমরাই তো। কেন বলছি ভালো করে শোন, মন দিয়ে শোন গোবরা। ডব্লিউ এর পিঠে ইংরেজিতে ই বসিয়ে যে উই হয়, তাই ডব্লিউ ই উই। আমাদের দিশিরা কুড়ে কুড়ে খেয়ে বেমালুম সাবার করে, বুঝলি না? স্বদেশীদের কাণ্ডই আলাদা। আর আমরা বিলিতিরা কেটে কুটে তক্তা বানিয়ে কাবার করে দিই। আমরাই কি কম শত্রু গোবরা? তা বটে, তা বটে। আমরাও শত্রুই বটে। হ্যাঁ, ঠিকই বলেছ গো দাদা। তাই তো বলছি, যদি দুশ্মনের হাতে না পড়ে তাহলে একটা শাল গাছ বাঁচে কতদিন? কেউ কি তার হিসেব করতে পারে? আর বলছিলাম কি দাদা, মরা পড়া শাল গাছও কি বেঁচে থাকে না বলতে চাও তুমি? গোবরা নিজের গবেষণা চালায় এবার। দাদার থেকে 1 পাও পিছিয়ে থাকা ছেলে কিন্তু সে নয়। এ তো আর মানুষের মরা নয় গো যে দুদিনে পচে উঠবে। একটা শাল কাঠের আসবাব কি কম দিন টেকে দাদা? প্রজন্মের পর প্রজন্ম তো টিকে থাকে, জন্ম জন্মান্তর ধরে ভোগ দখল করা যায় নাকি? ভাইয়ের আবিষ্কারে হর্ষবর্ধন একটু চুপ মেরে গেলেন। কি যেন ভাবতে লাগলেন। গোবর্ধনের প্রতিভা যেন তার সামনে একটা নতুন কিছু সন্ধান দেয়। না, শাল গাছের মৃত্যু নেই। তা যা বলেছিস, কিন্তু তাও বলি, কাপড় হয়ে সব বাঁচবে কতদিন? একবার ছিঁড়লেই হলো। শাল গাছের ন্যাকড়া তখন হায় 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 হায়। আত্মীয়ের চলে যাওয়ার কষ্টে হর্ষবর্ধন কাতর হয়ে পড়েন। বলতে গেলে দারুণ শোকে প্রায় কাত হয়ে পড়েন। তা হোক গে দাদা, বৈজ্ঞানিকদের বাহাদুরি আছে বলো। হ্যাঁ, জঙ্গলি জানোয়ারকে একেবারে সভ্য বানিয়ে ছেড়ে দিয়েছে। আর কি করবে বলো তুমি? এদিকে শালওয়ালা 2000 টাকা দক্ষিণে নিয়ে 2খানা আলোয়ান গোছিয়ে যত তাড়াতাড়ি পেরেছে পিটান দিয়েছে। ফিরে তাকাতেও ভরসা পায়নি। যদি আবার নকল মাল ধরা পড়ে ফেরত দিয়ে যায়। প্রায় 1.5 মাইল পেরিয়ে তবে সে হাঁপ ছাড়ল। ছেড়েই ভেবেছে, আর কেন, অন্তত আজ আর কেন। বাণিজ্যের পরিস্থিতি বিবেচনা করে হাঁক ছাড়াই সে আজকের মতো ছেড়ে দিল। 2000 টাকা হালকা হয়ে হর্ষবর্ধনরা কিন্তু দুঃখিত নন, না একেবারে বিমর্ষ নন তারা। তাদের অমূল্য কার্যে কোনোদিন নিজেদের গায়ে উঠবে এত হালকা হয়ে মোলায়েম হয়ে, এ কথা তারা কোনোদিন কল্পনাই করতে পারেননি। এ যেন রূপকথার অপরূপ ব্যাপার। শাল গাছ ভেঙে গায়ে পড়তে পারে ভেবেই গায়ে কাঁটা দিয়েছে আগে। ঘুমের ঘোরেও তার মরমরানি শুনে শিউরে উঠছেন। বুকের ধরফরানি থামতে চায়নি। সেই শাল যে এতটা গায়ে পড়া হবে, কেবল গায়ে পড়া কেন, হামেশা গলাগলি হয়ে মেশামেশি করবে, ভাবতেই পারেননি কখনো। শালের গর্বে তাদের বুক ফুলে উঠতে থাকে। কি আশ্চর্য কাণ্ড দেখ গোবরা! এরা এই বৈজ্ঞানিকেরা ভেলকি জানে রে। হ্যাঁ গো, সত্যি দাদা। এমন যে গুরু গম্ভীর শাল কাঠ, যাকে চিলিয়ে বড় জোর চেলাই বানানো যায়। গুরু থেকে চেলা দাঁড়াবে, সে আর আশ্চর্য কি? অমন তো কতই দাঁড়ায়। হ্যাঁ, সেই চালারি একগা খেয়ে দেখো না একবার। একেবারে গুরুতর কাণ্ড কিন্তু দাদা। তুই ভারী কথার উপর কথা কোষ গোবরা। গুরু কি চেলা কি ভেবেছিস তুই নিজেকে? হ্যাঁ, বড্ড কথার উপর কথা বলিস। বারে, আমি আবার কখন কথা বললাম? তোমার কথার উপর কি আমি কখনো কথা বলতে পারি? হ্যাঁ ও দাদা, তুমি রেগে যেও না। আমি বলছিলাম যে নিশ্চয়ই জাদু জানে এই বৈজ্ঞানিকেরা। এদের অসাধ্য কিছু নেই। কি শাল থেকে কি শাল বানিয়েছে বাবা! সগবরা, গায়ে জড়িয়ে একটু বেরিয়ে আসা যাক। চ, দেখানো যাক সবাইকে। হ্যাঁ গো দাদা, চলো চলো একবার যাই।
পর মুহূর্তেই শাল গায়ে দিয়ে আস্তানা ছেড়ে তারা বেরিয়ে পড়লেন রাস্তায়। কিন্তু শাল গায়ে দিয়েও উপর দিকে যদি নজর না থাকে, দুঃখের কারণ প্রায়ই ঘটে। যেতে যেতে হঠাৎ হর্ষবর্ধনের মনে হলো কি যেন একটা জিনিস কাঁধের ওপর পড়লো আকাশ থেকে, একদম ঘাড়ের কাছটাতেই। তিনি ঘাড় কাত করে দেখলেন, তারপর আকাশেও তাকিয়ে দেখলেন। না, তার সন্দেহ একেবারেই মিথ্যে নয়। ছ্যা, 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 ছ্যা। কাকের কাজ। গোবর্ধন দাদার রাগী গলাটা শুনেছে, বুঝে গেছে কি চূড়ান্ত অঘটন ঘটে গেছে। সঙ্গে সঙ্গে শালটা গা থেকে খুলে পুটুলি বানিয়ে নিজের বগল দাবা করে নিল। আরে সেটাই তো স্বাভাবিক, বড় দাদাকে দেখে ছোট ভাই সাবধান হবে। কিন্তু কোবরার মন খারাপ হয়ে গেল। শাল খুলে হাতে নেওয়ার পর থেকেই যেন নিজের পরম আত্মীয়কে বাড়ি ছাড়া করে বিদেশ পাঠিয়ে দেওয়ার মতো একটা একটা কষ্ট হচ্ছে তার মনে। হর্ষবর্ধন গোবরার এই কীর্তি দেখে মন্তব্য করলেন, বগল দাওয়া করে করবি কি? তাতেই কি রক্ষে পাবি? ওতে কি জব্দ করতে পারবি ওদের? ওকে একটা দাওয়াই হলো গোবরা। ওরা উড়ছে আকাশে, ছাড়ছেন তার, সুযোগ পেলেই মানুষ দেখলেই ছাড়ছে, হরদমই ছেড়ে দিচ্ছে। আর তবু যতটা সম্ভব সাবধানে তো মার নেই দাদা, জানো তো। তাহলে কি কেবল শাল ত্যাগ করলেই কুলোবে? তোকে যে দেহত্যাগও করতে হবে গোবরা। হর্ষবর্ধন বলেন কি দেহত্যাগও করতে হবে? অবশ্য শালটা বগল দাবা করার পর থেকেই ঠিক সেই জাতীয়ই একটা দুঃখ গোবরার হচ্ছে বটে। সেই দুঃখ যে কি দুর্বিষহ সেটা একমাত্র গোবরাই জানে। সশরীরে দেহত্যাগের সৌভাগ্য আজ অব্দি কতজনের হয়েছে। আমি এই শাল গাই চললাম, থোড়াই আমি তো জানোয়ারদের পরোয়া করি। যতই উড়ন্ত হোক, যতই দুরন্ত হোক, যত প্রাণ চায় করুক কাঁধের উপর, আমি কেয়ারই করি না। বলে গটগট করে হাঁটা শুরু করলেন হর্ষবর্ধন। দাদাকে দেখা দেখি ভাইও একই কাজ করলো। একটু পরে হর্ষবর্ধন গোবরাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে গোবরা, স্কুলে আমরা কি পড়তাম? সেই যে রে, হ্যাঁ 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 গো, ওই ওই কক 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 কক। ক খ গ ঘ। হ্যাঁ, ক খ গ ঘ পড়তাম। সে পড়তিস তুই, তুই পড়তিস ক্যাবলা চৈতন্য। মুখ্য কথাকার, আমি কখনো পড়িনি ক খ গ ঘ। মায়ের পেটেও নয়, পেট থেকে বেরিয়েও নয়, কোনো দিনই না। তোর মতো আকাটরাই কেবল পড়ে ক খ গ ঘ। তা স্কুলেই কি আর কলেজে কি, চিরকালই পড়ে, সারা জন্ম ধরে পড়ে। দাদার এই হঠাৎ দাবরানিতে গোবরা ঘাবড়ে যায়। কিন্তু ক খ গ ঘ ছাড়া আর তারা কি পড়েছে স্কুলে সেসবের কথা একটাও মনেই পড়ে না। অবশ্য কাছ থেকে, খাট থেকে এবং রাস্তায় চিৎপাত হয়ে পড়া বাদে কিছুই তার সদ্য মনে পড়তে চায় না। ক খ গ ঘ নয়, তবে সেই যে ABCD। ও হ্যাঁ গো দাদা, হ্যাঁ গো, ABCD। হ্যাঁ ABCD পড়েছি বই কি, ওই ফার্স্ট বুকে পড়েছি তো গো। তাছাড়া আরও ওই সব কি জানো, ওই BL, তারপর ডাব্বু, ওইগুলো পড়েছি, BLW। সেই ABCDর কথা তোকে কে বলেছে? সেই ABCD নয়, সেই যে লেট ABCD এ ট্রায়াঙ্গেল। আহা, সেই ABCD, গোল গোল, চৌকো চৌকো, নানান চেহারার দাগ কাটা ছবি আঁকা। আহা, সেই যে মেঠো জমির নকশার মতো, তার গায়ে গায়ে চারধারে দু চারটে করে বসিয়ে দেওয়া, এঁটে দেওয়া ABCD রে। আহা, সেই যে যার ভয়ে স্কুল ছাড়তে হলো, কেঁদে কোকিয়ে আমাদের পালিয়ে আসতে হলো। মনে পড়ছে না তোর? গোবরাকে ABCDর কথা মনে করানোর জন্য হর্ষবর্ধন প্রাণপণে চেষ্টা করছেন, কিন্তু বৃথাই সব। গোবরা বেচারা আরো বেশি গলে পড়েছে। ফার্স্ট বুকের না, সে আবার কোন ABCD রে বাবা? স্কুল থেকে বেরিয়ে জীবনে আবার এহেন মুশকিলে পড়তে হবে সেটা আর কে জানতো? পড়াশোনা থেকে এত দূরে এসে
পাঠশালা থেকে এত দূর নিরাপদ ব্যবধানে থেকেও গোবরার আবার বুক কাঁপতে থাকে এতদিন পর। দাদার জায়গায় পুরনো গুরুমশাইকে দেখে হঠাৎ সে হাঁদা হয়ে যায়। কেন স্কুল পালাতিস তাও কি তোর মনে পড়ছে না? না তো। ও দাদা, একদম মনে পড়ছে না আমার। পালাতো বটে, কিন্তু কেন যে স্কুল পালাতো কিছু স্পষ্ট মনে নেই ওর। সে কি মারের ভয়, নাকি মাস্টারের আতঙ্ক, কিংবা ABCDর বিভীষিকা? সেসব কিছুই মনে নেই তার। কোথাও যেন লুকিয়ে আছে, বিনা টু শব্দেই রয়েছে। লেট ABCD বি এ ট্রায়াঙ্গেল লেট। লেট আর একটা চৌকো ট্যারাঙ্গলকে তার ঘাড়ে চাপাতে হবে, সেই আগেকার চৌকস ABCDর ঘাড়ে, বুঝেছিস? কেন গো? চাপিয়ে কি হবে দাদা? কি লাভ বলো তোমাকে তাতে? সেই তো বলে কে, ওসব হলো অঙ্কের মাস্টারের পাকামি। তাছাড়া আর কি? আমার তো ভয়ানক স্মৃতিশক্তি, কিন্তু ভালো করে মনে পড়ছে কি ছাই? কিন্তু এসব চিকে হবে কি দাদা? হবে কাঁচকলা। সেই অঙ্কের মাস্টারের মাথার পোকা ছাড়া কিছু নয়। যাগে, সেসব ভারী শক্ত বেজায় গোলমেলে ব্যাপার। কিন্তু সে তো নয়। আরে 3টে বই ছিল না অঙ্কের, তারই মধ্যে একটা। আমার বেশ মনে পড়ছে এখন। সবচেয়ে শক্তটা বুঝলি, বোধহয় অ্যামেট্রি। না না না, অ্যামেট্রি না, তবে বোধহয় জিত জেব্রা। উফ, তবে কি এরিথমেটিক? না, তাও তো নয়। গোবরা দেখল হর্ষবর্ধন একেবারে লেজে গোবরে হয়ে পড়েছেন। হ্যালিঞ্জেরা বলেছিল যেন একটা। না গো দাদা, না গো দাদা, রেল জেব্রা, রেল জেব্রা। আর রেল, না না না, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। অলেব্রাই হবে ওটা, মনে পড়েছে গো। তোর মুন্ডু, তোর গোষ্ঠীর পিণ্ডি, তোরা আসতো গাধা সব, অল গর্ধব। অঙ্কের গায়ে কি কিছু ডোরা ডোরা দাগ থাকে যে জেব্রা হতে যাবে? ওগুলো অঙ্ক, চিতাবাঘ নয়। চিতাবাঘ নয়? তুমি ঠিকই জানো। তবে পালাতে গেছিলে কেন অঙ্ক থেকে শুনি? কে বলেছিল তোমাকে স্কুল ছাড়তে? হ্যাঁ, বাঘ নয় আবার বাঘের চেয়ে কম কিছু নাকি? বাপ রে বাপ! হয়েছে, পেয়ে গেছি, মনে পড়েছে। এরিথমেটিক না, সে তো হলো আলাদা। কথা হচ্ছে জিওমেটিক। আর জিওমেটিক কি বলছো গো দাদা? তো কি হয়েছে জিওমেটিকের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক তুমি বলো তো? সাল নিয়ে কথা হচ্ছে, কি হবে আমাদের ওইসব জিওমেটিকে? দূর। আহা, আমাদের কেন? আমাদের কি সম্বন্ধ? কাকিদের কথাই তো বলছি। কি অদ্ভুত ওদের ওই জিওমেটিকের জ্ঞান! আশ্চর্য বলতে হবে। তুমি হাঁটছো রাস্তায়, বেগে চলছো, সবেগে, আর তারা উঠছে আকাশে, যেমন উঠতে হয়। দুজনের কেউই কিন্তু আস্তে হাঁটছে না, অথচ কি ওদের জিওমেট্রিক জ্ঞান ভাই! অতখানি ফাঁকায় কি করে যে রাইট অ্যাঙ্গেল ঠিক করে কে জানে। থেমে দাঁড়িয়ে নয়, উড়তেই ঠিক ফেলে দেবে তোমার মাথায় কি গায়ে কি শালে জামায়, মোটের উপর তোমারই আগা পস্তলার কোথাও। আমি তো কতদিন থেকেই দেখছি, আমি তো আর আজকের নই, কতদিন থেকে দেখছি। কতবারই তো এ জীবনে ওদের পাল্লায় পড়লাম, কিন্তু দেখেছি কখনো ওদের তাক ভুল হয় না, কখনো ডাইনে বাঁয়ে যায় না, একেবারে ফসকায় না, একদম গায়ে এসে পড়ে। কি অদ্ভুত ক্ষমতা! এই ঠিক বলেছো দাদা, ঠিক বলেছো। ভারী অঙ্কের মাথা ওদের গো। আমার কি মনে হয় জানো দাদা, এই অঙ্কের মাস্টাররা না মরলে কখনো ভূত হয় না, এ আমার দৃঢ় বিশ্বাস গো দাদা। যা বাবা, মরলে ভূত হবে না তো হবে কি? আরে অঙ্কের মাস্টার হলেও তারাও তো মানুষ, বাঘ তো নয়। বাঘের মতো হতে পারে,
কিন্তু তা বলে তো বাঘ নয়, মানুষই বটে তারা। মানুষ ছাড়া আর কি? আর মানুষ মরলেই ভূত হয়, হতেই হবে, শাস্ত্রের বিধান। দাদা গো, অঙ্কের মাস্টাররা মরে কাক হয়, এটা আমার ধারণা, বুঝলে? আজ এই নিয়ে দ্বিতীয়বার গোবরার কথা অবাক করলো হর্ষবর্ধনকে। সত্যিই তো, গোবরা তো মন্দ বলেনি। সব দিক দিয়ে বিবেচনা করে চুলচেরা খতিয়ে ভালো করে ভেবে দাদাকেও ঘাড় নাড়তে হলো ভাইয়ের তরফে। ঠিক ঠিক, হতে পারে, হতে পারে। বিচিত্র নয় কিছু, এই অসম্ভব জগতে সবই সম্ভব। নইলে দুনিয়াকে আর চিড়িয়াখানা বলেছে কেন? এই বলে গোবরার যুগান্তকারী আবিষ্কারের সপক্ষে তার দাদার গবেষণার নতুন নতুন মত প্রকাশ করতেও দেরি হয়নি। এসব কথা বললে তবে না নিজেকে জ্ঞানী জ্ঞানী মনে হয়। আরও কিসে বোঝা যায় বুঝলি গোবরা? অঙ্ক তারা নশ্বর জগতে ছেড়ে গেলেও আতঙ্ক এখনো তেমনি জড়িয়ে আছে তাদের আচরণে। তবে এইসব কথার কোনো প্রমাণ দাখিল করার আগেই একটা শাল কাচাইয়ের দোকান চলে এলো। গোবরা শালটা কাচিয়ে নেওয়ার ইঙ্গিত করছে, হর্ষবর্ধনের তাতেও ঘোর আপত্তি। ও দাদা, বলছি শালটা বরং কাচিয়ে নাও। কাচতে দিবি? কি হবে কাচতে দিয়ে? বাড়ি গিয়ে খুলে ফেললেই হয়। রাস্তায় ফেলে দেওয়াও চলে, কাউকে বিলিয়ে দেওয়াই বা মন্দ কি? তারপর একটা ভালো দেখে নতুন দেখে কিনলেই হলো। কালকেই আবার এসে পড়তে পারে সেই বৈজ্ঞানিকটা, আরও বেশি দামি দামি শাল নিয়ে কাল সকালেই এসে হয়তো হাজির হবে। এটা গায়ে না দাও, চৌকিতে তো পাতা চলে নাকি? বিছানার চাদর করতে দোষ কি? ক্ষতি বা কি বলো এতে? শালের চাদর প্রস্তাবটা সোনার পাথর বাটির মতো, একেবারে মনোপুত হয়নি দাদা। তক্ষুনি কাঁচানোওয়ালাকে ডেকে শালটা কাচতেই দিয়ে দিলেন। কত লাগবে বাবু, আর কবে ফেরত পাওয়া যাবে ঠিক করে বলো তো দেখি। কালই সকালে আর দিয়ে আসবো আপনার বাড়িতে। ভালো আলোয়ান কি না, ও কাচতে গেলে একটু যত্ন করতে হবে তো। কত আর দেবেন? হ্যাঁ, টাকা 2 দেন। মোটে 2 টাকা? এত টাকার জিনিস কাচতে মোটে 2 টাকা? বলো কি হে তুমি? এই তাই তো, তুমি কি দান করতে বসেছো নাকি হে? মানিব্যাগ থেকে একখানা দীর্ঘকায় নোট বার করেছেন হর্ষবর্ধন। তা বেশ, তাই হোক। এ নাও, 98 টাকা বার করো দেখি। অত টাকা? গরিব মানুষ আমরা, কোথায় পাবো বাবু? বাহ 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 বাহ, 100 টাকার নোট যে দিচ্ছি, আর তাছাড়া সব খুচরো টাকা বাকা নেই আমাদের সাথে। ভারী মুশকিল। তবে তবে তোরটা ওকে ধোলাই করতে দিয়ে দে না গোবরা। কিন্তু তাতে আর কত টাকা বাড়বে বলো তো দাদা? 4 টাকাই তো হবে। শালটাকে বগল থেকে বের করে হাতে নিয়ে গোবরা বলে, এই নাও, এই 2টো শালি নাও, ধরো ধরো, আর এই নাও তোমার নোটখানা। হর্ষবর্ধন খুব সাবধানী, আবার উৎসাহীও বটে। এবারে দামি জিনিস নিয়ে সাবধান হওয়ার বদলে একটু উৎসাহী হয়েই অবশেষে বলে ফেললেন, শোনো, 25 বার করে কাচবে প্রত্যেকখানা, তাহলেই 100 টাকা ফুরিয়ে গেল। 1 পয়সাও তোমায় ফেরত দিতে হলো না, চুকে গেল হাঙ্গামা। কি বলিস গোবরা? 50 বার করে কাচবে নাকি? আরও একখানা নোট তাহলে ওকে দিয়ে দেব। 25 বারে কি যথেষ্ট পরিষ্কার হবে না? তোর কি মনে হয়? নাকি 500 বার করেই কাচিয়ে ফেলবো একেবারে? কি করি বল দেখি। হ্যাঁ হ্যাঁ গো দাদা, দাও 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 দাও। একসঙ্গে এক গাদা নোট উঠে এলো হর্ষবর্ধনের হাতে। তবে প্রতিবাদ এসেছে শাল কাচিয়ের দিক থেকে। নিজেই সে আপত্তি করেছে। 25 বারের কাছাকাছি সারাদিনে কুলিয়ে ওঠা অসম্ভব, তার উপরে আরো 25 কিংবা 500 ধাক্কা বাড়লে নেহাত অক্কার দিকেই পা বাড়াতে হবে। বলা ভালো, বেমক্কাই মারা পড়তে হবে ওকে। অবশ্যই তাতে করে আরো বেশি পরিষ্কার হবে নিঃসন্দেহে, কিন্তু এতটাই বেশি তাকে নির্ঘাত বলা যেতে পারে একদম পরিষ্কার। ঢাকাই মসলিনের চেয়ে আরো সূক্ষ্মতর, হয়তোবা নিজে চোখে দেখতেই পাওয়া যাবে না। শালু যখন সে নিজেও খতম।
আরো 100 টাকা কি 1000 এমনকি 10,000 টাকা নগদ মজুরিতেও সে কান দেয়নি। কানে আঙুল দিয়ে পিছিয়ে গেছে সভয়ে। হর্ষবর্ধনের পরামর্শকে অবহেলা করেছে একেবারে অকাতরে। কিছুতেই সেই টাকা আর তাকে দেওয়া গেল না। অগত্যা 25 বারের করারেই রফা করে ফেলেছেন দুই ভাই। কি আর করবেন, ওদের অবশ্য আরো বেশি এবং তারও বেশি পরিষ্কার দেখার কৌতূহল ছিল, কিন্তু মজুরিতে না পোষালে কাউকে কি খুব কড়াকড়ি করা চলে? পরদিন সকালে ওদের ঘুম ভালো করে ভাঙতে না ভাঙতেই আবার তেমনি করা আওয়াজ শোনা গেছে সদরে। সেই বৈজ্ঞানিকটা এসেছে বোধহয় রে, সমাদর করে তাকে নিয়ে আয়। কিন্তু না, সে বৈজ্ঞানিক না, ভুলবশত বা দৈবক্রমে সেই ভদ্রলোক এসে পড়েনি। এসেছে ওই অকম্মাতধারী টাকা কড়ি চাওয়ার দিক থেকে প্রায় রামকৃষ্ণদেবের ভাইরা ভাই সেই শাল কাছিয়ে। সকাল সকাল এসে হাজির। দরজা খুলে দিতে ভিতরে এলো সে। এই নিন বাবু মশাই আপনাদের শাল। এই বলে ছোটখাটো কিন্তু বেশ মোটা সোটা দুটো রুমাল বার করে তাদের হাতে দেয়। আর এই নিন 16 টাকা ফেরত। এ কি সেই শাল নাকি? ও হ্যাঁ, ওই শালটাই। শালগাছির কথা শুনে গোলগাল সেই রুমাল দুটির দিকে তাকান দুই ভাই। আর যতই তাকান ততই তাদের তাক লেগে যায়। এই বলো কি, এত ছোট হয়ে গেল কি করে? ভারী তাজ্জব ঠেকে তাদের। সত্যি তারা হকচকিয়ে যান ভয়ানক। এমন দুরবস্থা কি করে হলো? হাতে আবার তাদের দু চোখের বিষ ফেরতা পয়সা। আর ফেরতটাই বা কিসের টাকাটা শুনি? কিসের ফেরতা শুনি? ভয় খাবার কথাই। বেয়ারিং চিঠি থেকে আরম্ভ করে বাঞ্ছনীয় অবাঞ্ছনীয় জীবনে অনেক কিছুই তারা ফেরত পেয়েছেন। এমনকি রাস্তায় কিছু ভুলে ফেলে এলেও অচেনা লোকে বাড়ি বয়ে এসে পৌঁছে দিয়ে গেছে। কিন্তু টাকা করে ওটা কখনো কারোর কাছ থেকে ফেরত পেয়েছেন এরকম দুর্ঘটনা তাদের রাতেও মনেই পড়ে না। 21 বারের বেশি কিছুতেই ধোলাই করা গেল না, তাই বাকি মজুরি ফেরত দিলাম মশাই। এ কি শাল বাবু আপনার? হ্যাঁ, যতই কাছি ততই গুটিয়ে আসে, কেমন জমে গিয়ে জড়ো হয়ে ছোট হয়ে যায়। অবাক কাণ্ড, বলো কি? শাল এমন করে সে কথা কোশমিনকালেও কেউ শোনেনি। শালের এমন বেয়ারা ব্যবহারে তারা বিচলিত হয়ে পড়েন বড়। তবে আর বলি কি মশাই, 21 বার কাচতেই তো এই দশা, তাতেই এই রুমালে দাঁড়িয়েছে। আর বেশি কাচতে সাহস হলো না। হ্যাঁ, কি জানি যদি খইতে খইতে খোয়া হয়ে যায়, মানে তারপর যদি শেষটায় ছোট হতে হতে হারিয়ে যায়, চোখের উপরই অদৃশ্য হয়ে যায় একদম, তখন আপনারাই তো আমাকে দুষবেন। হ্যাঁ, নিজেদের আলোয়ানের দোষ তো তখন দেখবেন না, বাড়ির ছেলের দোষ আর কে দেখে বলুন? এই তুমি শালের এমন বদ অভ্যেস কখনো দেখেছো এরকম? কখনো না। অবশ্যই কখনো সখনো ধোয়ালে একটু আধটু খাটো হয় বই কি, হয়েই যায় এমনিতে, কিন্তু তাই বলে এতটা সত্যি দেখোনি? না বাবু, এ জন্মে দেখিনি। আর কি করে এবার দেখবো বলুন? একেবারে 21 বার কাচবার সুযোগ তো পাইনি কখনো। শালওয়ালা হঠাৎ চেপে যায়, কিছু বলে না আর। বলো বলো, লজ্জা কি? বলো কি বলছিলে? তোমার ভয় বা কিসের গো? বলো কি বলছিল বলো। যদিও এটাকে সুযোগ না বলে দুর্যোগে বলবো বাবু, কাল সারাদিন কি কম হয়রানি গেছে? ওরে বাপরে, একজোড়া আলোয়ান কাচতেই গোটা দিনটা কাবার। তবে 21 বার একটা শাল কাচি নাকি? কেচেছি, হ্যাঁ, কিন্তু সে 21 বছর ধরে কেচেছি। হ্যাঁ, কাচতে কাচতে বুড়ো হয়ে গেছি, কিন্তু এরকম এক ধাক্কায় 21 বার, ইয়া আল্লাহ! তা তো বটে। শালওয়ালা পরম করুণাময়কে ডেকে ফেলেছে। মন তার বড়ই উদাস। দুই ভাইও তার কথাতে সমবেদনা জানালো। তারপর সে আর বেশি কিছু না বলে চলে গেল, এমনকি সেলাম না করেই চলে গেল। মাত্র 24 ঘন্টার মধ্যে যে দুর্ঘটনা, যে দুর্যোগের ঝড় তার উপর দিয়ে বয়ে গেছে,
তাতে সে একটা কাটা ছাগলের মতো কাহিল হয়ে পড়েছে। একদিনেই সে যেন 80 বছরের বৃদ্ধ হয়ে পড়েছে, ওর কাঁচানো শালের মতোই। কে যেন ধুয়ে মুছে দিয়ে গেছে ওকে। কেন এরকমটা হলো আমি বুঝতে পেরেছি, মানে ওই একটু একটু বুঝতে পেরেছি। তা কি তোমার আন্দাজ শুনি গো দাদা? আন্দাজ করা করি কি, স্পষ্টই দেখা যাচ্ছে চোখের সামনে শাল কাচিয়ে এদের সঙ্গে একদমই ভালো ব্যবহার করেনি। আমি চোখ বুজে বলে দিতে পারি, তাতেই লজ্জায় অভিমান করে এরা এরকম কুঁচকে ছোট হয়ে গেছে। লজ্জায় এইসব শালরা? কেন গো দাদা, লজ্জা আবার কিসের? নিশ্চয়ই খুব সস্তা দরের খেলো সাবান মাখিয়েছে এদের। খবরের কাগজে যেসব নামজাদা সাবান দেখা যায়, ওই কি সব যেন নাম, পামেলিড কি ভেনোলিয়া, মহীশূর চন্দন, এরকম খুব দামি সাবানে নিশ্চয়ই এদের কাছে নেই। খেলো জিনিস দিয়ে সস্তায় সারতে গিয়ে শালিটির একেবারে সেরে ফেলেছে। ও, তাতে এদের মানানি হয়েছে তুমি বলতে চাইছো? হবে না, হবে না। এরা কোথাকার বল দেখি? আসামের শাল বনের কতদিনের বনেদিয়েরা যুগ যুগান্তর ধরে এক জায়গায় ঠায় দাঁড়িয়েছিল। একটা ঐতিহ্য আছে সেসবের। এত সোজা তো নয়, এসব মানি জিনিসের মর্যাদা রাখা হয়নি। সেই জন্যই কি শালগুলো দাদা? হ্যাঁ, তারপর দেখ, এরকম অভিজাত ঘরানার শালকে যদি ওই রকম কম দামি খেলো সাবান মাখানো হয়, তাহলেই কি কেলেঙ্কারিটা না হয়? চারধার থেকেই মাথা কাটা গেছে বেচারাদের, ভালো করেই কাটা গেছে। তাতেই লজ্জায় সংকোচে একেবারে এতটুকু হয়ে গেছে গো। হবেই তো, আহা রে আহা। আসল রহস্য এবার গোবরার মাথায় পরিষ্কার হয়ে গেল বড় দাদার কল্যাণে। সত্যিই তো একেবারে ঠিক কথা বলেছে। সে ভয়ানক খাপ্পা হয়ে উঠল। এ তো ধোলাই করা নয়, একেবারে আস্ত ধোলাই করা। মারপিটও বলা যেতে পারে। বরং তুমি আগে কেন বললে না দাদা? আমিও দিতাম ওই লোকটাকে বেশ করে এক্ষুনি ধোলাই করে। শাল দোশালার কাণ্ড কে জানবে বলতো? আর শালের কথাই তুমি বলো তো দাদা, দোষালা তুমি আবার পাচ্ছ কোথায়? কেন পাচ্ছি না, কেন সামনেই পাচ্ছি। একজন হচ্ছে সেই বৈজ্ঞানিক যে এই শাল আমাদের জিম্মায় রেখে গেছে, আর একজন ইনি এই শাল কাচিয়ে যিনি তার কিম্মা বানালেন। এই দুজনেই তো। যাগে যেতে দে, ভালোই হয়েছে। 2000 টাকার দুখানা রুমাল, মন্দ কি আর এমন? হর্ষবর্ধন ভেবেচিন্তে খুশিই হন। আলু নেই তো কি হয়েছে, আলু বগড়া কি ফেলে দেওয়ার জিনিস? গোবরাও দাদার কথাতে সায় দেয়। যা বলেছো দাদা, রাজরাতেরও এমন দামি রুমাল নেই গো। রাজা জমিদার দূরে থাক, সাক্ষাৎ বড় লাট সাহেবেরও নেই, ছোট লাটদেরও নয়, সম্রাটেরও নয়। সস্তা সাবানে কেচে শালটাকে একেবারে লাটের বাঁট করে ফেলেছে লোকটা। ভালোই করেছে, হ্যাঁ কি বলিস? ভালোই করেছে, মন্দ কি? বাহ, বেড়ে হয়েছে, তোফা, ফার্স্ট ক্লাস। বাহ 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 বাহ। ঠিক ঠিক ঠিক। কলকাতার অসমবাসী দুই হৃষ্টপুষ্ট লাট সেই মহামূল্য রুমাল যতই ঘুরিয়ে ফিরিয়ে নেড়ে চেড়ে দেখে, ততই তাদের হর্ষধ্বনি উঁচুতে উঠতে থাকে, থামে না আর কিছুতেই। শুনছিলেন রসরাজ শ্রী শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন ও গোবর্ধনের কাহিনী শাল দোশালার কাণ্ড। আজকের গল্পের সূত্রধার এবং হর্ষবর্ধনের চরিত্রে আমি আকাশ। আজকের গল্প পাঠে অর্ণব, গোবর্ধনের চরিত্রে শুভ্রদীপ এবং শালওয়ালা ও শাল কাছিয়ের ভূমিকায় সমীরণ। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে প্রতীক, শব্দগ্রহণে শ্যামলোক স্টুডিও থেকে মৈনাক,
বিশেষ সহযোগিতায় শুভ, সমগ্র পরিচালনায় ও আবহ নির্মাণে আকাশ এবং প্রচ্ছদ অঙ্কনে রৌমজিৎ। কেমন লাগলো আমাদের নিবেদন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, আরও মজার মজার ভূতের গল্প, অ্যাডভেঞ্চার, গোয়েন্দা সবই আসবে এক এক করে। সঙ্গে থাকুন। আর সাহিত্য সমাহারকে যদি বিশেষভাবে ভালো লেগে থাকে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে অথবা কিউআর কোড স্ক্যান করে আমাদেরকে সাহায্য পাঠাতেও ভুলবেন না। সাহিত্য সমাহারকে আপনারা ফলো করতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রামেও, তার লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশনে। আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। কি গল্প এক্ষুনি বলছি না, সাসপেন্সটা বজায় থাক। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।